নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ব্যায়াম প্লাসের তরফ থেকে আপনাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের এই ভিডিওতে জানাবো অন্নপূর্ণা যোজনার ফর্ম আপনি কিভাবে পূরণ করবেন এবং এই ফর্মের সঙ্গে আপনাকে অ্যাডিশনাল আর কি ডকুমেন্টস জমা করতে হবে সে সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে গেলে পরিবারের বিভিন্ন তথ্য জমা দিতে হবে। একটি স্যাম্পল ফর্ম অনুযায়ী কোন ঘরে কি তথ্য দিতে হবে সে সম্পর্কে রইল ডিটেলস ইনফরমেশন। তো প্রথমেই এই যে অন্নপূর্ণা যোজনা ফর্মটি, এখানে ওয়াটারমার্কে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার। এইটি দেখে নেবেন, এইটি অরিজিনাল ফর্ম। পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ফর্মটি আপনারা সংগ্রহ করে নেবেন। এছাড়া আপনারা বিডিও, পঞ্চায়েত অফিস, মিউনিসিপ্যালিটি অফিস এবং বিএলওদের কাছ থেকেও এই ফর্মটি পেয়ে যাবেন। তো আপনারা এই ফর্ম যেভাবে অফলাইনে পূরণ করবেন সেটি আপনাদের এখন একটি স্যাম্পল ইনফরমেশনের মাধ্যমে দেখাবো। এই একই ইনফরমেশন আপনি যদি অনলাইনেও করতে চান, একই ইনফরমেশন আপনাকে কিন্তু ওখানেও দিতে হবে, আলাদা কিছুই না। দুটোতেই, অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রেই একই ইনফরমেশন। তাই যদি আপনি এই অফলাইন ইনফরমেশনটি দেখেন, তাহলে আপনি অনলাইন ইনফরমেশনটিও আপনি এই একইভাবে করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আসুন এখন শুরু করা যাক অন্নপূর্ণা যোজনার ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। প্রতিটি বিভাগে টিক অথবা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স এবং ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এখন প্রথম পাতা যেটি রয়েছে, সেই প্রথম পাতায় কি রয়েছে, এদিকে দেখুন বিভাগ, ক্ষেত্র, মাঝখানে রয়েছে বিকল্প অথবা ইনপুট এবং থার্ড যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে নির্দেশনা। তো প্রথমে কি বলেছে, বিভাগ বা ক্ষেত্রতে পরিবার পরিচয়, পরিবার পরিচয় এবং নির্দেশনাতে বলা হয়েছে সঠিক হলে টিক চিহ্ন দিতে, অতএব রাইট চিহ্ন আপনি দেবেন। আচ্ছা, প্রথম হচ্ছে পরিবারের প্রধানের নাম অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। পরিবার প্রধানের অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি বা HOF নাম লিখতে হবে। রেশন কার্ডে যার নাম উল্লেখ আছে মহিলা আবেদনকারীকেই প্রধান হতে হবে এমন নয়। এখানে মহিলা আবেদনকারীর হাজব্যান্ডও হতে পারেন পরিবার প্রধান। তো তার এখানে পুরো নাম লিখতে হবে এবং আধার কার্ড অনুযায়ী এই নামটি লিখতে হবে। সেকেন্ড যে অপশানটি রয়েছে সেটি হলো জন্ম তারিখ। এই পরিবার প্রধানের জন্ম তারিখ, এইখানে অপশান যে রয়েছে দিন, মাস এবং বছর, এই নিচে নিচে দিন, মাস এবং বছর এইটি লিখে দেবেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে 3 নম্বর পয়েন্টটি হচ্ছে পরিবার প্রধানের লিঙ্গ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি পুরুষ না মহিলা না অন্যান্য, সেক্ষেত্রে আপনারা টিক দেবেন। যেটি ঠিক হবে সেটি টিক দেবেন। যদি এখানে আপনার পরিবার প্রধান হয় আপনার হাজব্যান্ড, সেক্ষেত্রে পুরুষ লিখে দেবেন। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে 4 নম্বর পয়েন্টটিতে রয়েছে পরিবার প্রধানের HOF অর্থাৎ পরিবার প্রধানের আধার নম্বর। এখানে আধার নম্বরটি এখানে লিখে দেবেন। ঠিক আছে, আধারের সম্পূর্ণ নম্বরটি এখানে আপনারা উল্লেখ করে দেবেন। এরপর হলো ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি পারিবারিক আইডি নাম্বার থাকে সেক্ষেত্রে এই বক্সটিতে আপনারা জানিয়ে দেবেন। 6 নম্বর পয়েন্টটি হলো পরিবারের সদস্য সংখ্যা, অতএব পরিবারে কতজন সদস্য রয়েছে তা উল্লেখ করতে হবে। এই অংশে উল্লেখ করতে হবে, শুধুমাত্র সংখ্যায় উল্লেখ করবেন, এখানে কথায় লেখার দরকার নেই, শুধু সংখ্যায় উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে 7 নম্বর অপশানটিতে রয়েছে সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। এই অংশে আপনি আধার কার্ডে যে অ্যাড্রেসটি দিচ্ছেন প্রুফ হিসাবে, সেখানে কিন্তু একটি, দুটি বা তিনটি লাইনে আপনি অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 এবং অ্যাড্রেস 3 এইভাবে 3টে লাইনে আপনি কিন্তু সম্পূর্ণ ঠিকানাটি লিখে দেবেন। স্থায়ী ঠিকানাই দেবেন যেটি আপনি স্থায়ীভাবে রয়েছেন। এরপর হচ্ছে 8 নম্বর পয়েন্টটি হলো যোগাযোগ নম্বর। আপনার সাথে যে যোগাযোগ করা যাবে সেক্ষেত্রে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং পার্মানেন্ট মোবাইল দেবেন। খুব ভালো হয় যদি আধার কার্ডের সাথে যে লিঙ্ক মোবাইল রয়েছে সেইটি যদি আপনি এখানে বসিয়ে দেন, নাহলে অন্য নাম্বারও দিতে পারেন। বিশেষত পরিবার প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, এই যে এখানে দেখুন জানিয়ে দিয়েছে পরিবার প্রধানের আধারের সাথে যে মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে 9 নম্বর পয়েন্টটিতে হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবার সকল সদস্যের
এবার বিবরণ দিতে হবে। এখানে লিখতে হবে প্রত্যেক সদস্যের নাম। দেখুন সদস্য 1, 2 এইভাবে রয়েছে, প্রত্যেক সদস্যের নাম লিখতে হবে, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সাথে সম্পর্ক এবং আধার নম্বর লিখে দিতে হবে। এখানে যিনি বা যারা আবেদন করছেন এই টাকার জন্য তা হ্যাঁ বা না হিসাবে জানাতে হবে। সাপোজ আপনি এখানে একজন মহিলা সদস্য হিসাবে মানে আপনার হাজব্যান্ডকে পরিবার প্রদান করেছেন, ঠিক আছে, তো আপনি এখানে এই অন্নপূর্ণা স্কিমটির সুবিধা নিতে চান, তো এইখানে কিন্তু আপনার নামটা লিখতে হবে। আপনি স্ত্রী হিসাবে আপনার হাজব্যান্ড হচ্ছে পরিবার প্রধান, আর আপনার নামটা এখানে লিখে দেবেন। আচ্ছা, জন্ম তারিখ লিখে দেবেন, লিঙ্গ লিখে দেবেন এবং পরিবার প্রধানের সাথে আপনার কি সম্পর্ক সেটি লিখে দেবেন, মানে এখানে স্ত্রী হিসাবে লিখে দেবেন আপনি স্ত্রী। ওকে, এবার আধার নম্বর, আপনার আধার নম্বর এখানে দেবেন। এরপর ধরুন আপনার পরিবারে আরও আপনার সন্তান রয়েছে, সেই সদস্য সংখ্যা 2 নম্বরে আপনি তার নামটা লিখবেন। একজন হোক, দুজন হোক, হ্যাঁ, যে যতজনই হোক না কেন, সেই সদস্য সংখ্যা, নাম, জন্ম তারিখ এবং লিঙ্গ, আধার নাম্বার এইভাবে ডিটেলসগুলো লিখে দেবেন। অন্নপূর্ণা যোজনার সুবিধাটি নিতে চান তাই আপনি এখানে হ্যাঁ লিখে দেবেন, ঠিক আছে। আপনি যদি একজন মহিলা অ্যাপ্লিকেন্ট হিসাবে আপনি যদি পরিবার প্রধান হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে হ্যাঁ লিখবেন, আর যদি আপনার ফ্যামিলিতে পরিবার প্রধান হয়ে থাকে আপনার হাজব্যান্ড, সেক্ষেত্রে টিক না করলে এটা না বোঝাবে। আর আপনি আপনার হাজব্যান্ড যেহেতু পরিবার প্রধান, আপনি স্ত্রী হিসাবে এটি অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ উল্লেখ করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটি কথা বলা হয়েছে, বয়স 5 বছরের কম হলে আধার নাম্বার নট অ্যাপ্লিকেবল চিহ্নিত করুন। 5 বছর যদি কম হয় সেক্ষেত্রে আধার নাম্বার দেওয়ার দরকার নেই। নেক্সট, দ্বিতীয় পাতায় যে ইনফরমেশনগুলি রয়েছে ওই একইভাবে আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে, যে কজন সদস্য রয়েছে সেই কজন সদস্য নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবার প্রধানের সাথে কি সম্পর্ক এবং আধার নাম্বার লিখে দেবেন। যদি 5 বছরের নিচে বাচ্চা হয় সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল লিখবেন। ধরুন আপনার পরিবারে আপনার মেয়েও এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, আপনি তো এলিজিবল হচ্ছেন এবং সাথে সাথে আপনার মেয়েও এলিজিবল হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, তো সেক্ষেত্রেও যদি সে মেয়ে হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু হ্যাঁ বা না লিখে দেবেন, ঠিক আছে। যদি না হয় তাহলে না, আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে টিক করে দেবেন, ঠিক আছে। 3 নম্বর সদস্যদের যদি হয় বা যে কোনো সদস্য হলেই সেটি হ্যাঁ উল্লেখ করে দেবেন, আর যদি না হয় সেক্ষেত্রে কিছু করতে হবে না, ঠিক আছে। এখানে বলেই দেওয়া হয়েছে 1 নম্বর ফর্মটিতে দেখুন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে তারাই শুধু হ্যাঁতে উত্তর দেবেন, ঠিক আছে। সদস্য সংখ্যা যে কজন আছে সে লিখবেন, কিন্তু হ্যাঁতে তারাই উত্তর দেবেন যারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধাটা নিতে চাইছেন। আচ্ছা, এখানে 5 জন সদস্য সংখ্যার জন্য দেওয়া যাবে নাম। হ্যাঁ, নেক্সট হচ্ছে দ্বিতীয় পাতায় হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। দেখুন, পরিবার প্রধান এবং পরিবার সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ হস্তান্তরের জন্য, ঠিক আছে, যে এই টাকাটা 3,000 টাকা করে যে দেবে সেই টাকাটাকে নগদ ব্যাংকের মাধ্যমে দেবে, ডিবিটি লিঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে দেবে, তো তার জন্য গভর্নমেন্ট কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস চাইছেন। এবং পরিবার প্রধান মানে আপনার হাজব্যান্ড যদি পরিবার প্রধান হয়ে থাকে, হাজব্যান্ডের ডিটেলসটি দেবেন এবং সদস্য 1 নম্বরে যেমন আপনার নাম ছিল, আপনি অ্যাজ এ ফিমেল ক্যান্ডিডেট হিসেবে আপনার নাম ছিল অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল, তো সেক্ষেত্রে আপনার নামটি দেবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি নাম্বার এগুলো দিয়ে দেবেন, ঠিক আছে। সদস্য সংখ্যা 2 নম্বরেও যদি ধরুন আপনার মেয়ে যদি আপনার পরিবারে যদি আপনার মেয়েও অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এলিজিবল হন তাহলে তারও ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসটি দিয়ে দেবেন। অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্ক এইখানে লিখিয়ে দেওয়া আছে, দেখুন, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। এই অ্যাকাউন্ট ছাড়া কিন্তু ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনার পেমেন্ট হবে না। সুতরাং ডিবিটি লিঙ্ক এবং আধার লিঙ্ক যে রয়েছে যেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারই কিন্তু দেবেন, ঠিক আছে। এইভাবে আপনারা সদস্য 3, সদস্য 4 এবং সদস্য 5 যা যদি আপনার অতিরিক্ত সদস্য থেকে থাকে পরিবারে তাদের ডিটেলসগুলি দিয়ে দেবেন, না হলে এগুলো এখানে কিছু লিখতে হবে না, এই কলামগুলি ছেড়ে দেবেন। আচ্ছা, এরপর 3 নম্বর পেজটিতে দেখুন এপিক নম্বর, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। তাহলে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যদি আপনার হাজব্যান্ড হয়ে থাকে তাহলে তার ডিটেলসটি দেবেন, ঠিক আছে, মানে তার এপিক নম্বরটা দেবেন এবং দেবেন এই ভোটার কার্ডে বিধানসভা কেন্দ্র এবং অংশ নম্বরও লেখা থাকে সেটিও দিয়ে দেবেন, ঠিক আছে। তো সদস্য 1 হেড অফ দ্য ফ্যামিলির আগে দেবেন, তারপর সদস্য 1 মানে আপনি ফিমেল ক্যান্ডিডেট হিসেবে এখানে অ্যাপ্লাই করছেন তাহলে আপনার এখানে ডিটেলসটি দেবেন এবং আপনার মেয়েও যদি হয়, একটি বা দুটি মেয়ে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যদি এলিজিবল হন তাদেরও আপনি কিন্তু এই ডিটেলসগুলি দিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি নাও হয় সেক্ষেত্রেও আপনার কিন্তু প্রাপ্তবয়স্ক যারা আছে
তাদের কিন্তু এই এপিক নাম্বার, বিধানসভা কেন্দ্র এবং অংশ নাম্বার এই ডিটেলসগুলি দিতে হবে। ঠিক আছে, ভোটার ডিটেলসগুলি এই 3 নম্বর কলামে রয়েছে। এরপরে রয়েছে 12 নম্বর পয়েন্টটিতে বিভাগ। আপনি সাধারণ মানে জেনারেল কাস্ট, ইউআর, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, বিশেষ ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, যাই হোক না কেন আপনার এই বিভাগ বা জাতি, সেক্ষেত্রে আপনি কিন্তু এটি উল্লেখ করে দেবেন। সাপোজ আপনি জেনারেল কাস্ট, তাহলে অসংরক্ষিত দেবেন ইউআর। আর যদি আপনি তপশিলি জাতি বা তপশিলি উপজাতি, তাহলে সেইখানে চেকবক্সে আপনি টিক করে দেবেন। প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি। যদি আপনার যে সার্টিফিকেট যদি থাকে এই তপশিলি জাতি বা তপশিলি উপজাতি আপনারা যদি হয়ে থাকেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে শংসাপত্র এর সাথে অ্যাটাচ করে দেবেন। ওকে, এরপর হচ্ছে খ নম্বর যে পয়েন্টটিতে রয়েছে বিভাগ খ, 3 নম্বর পেজের বিভাগ খয়ে যে এটা রয়েছে সেখানে হচ্ছে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি। এখানে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি না তা জানাতে হবে। সঠিক হলে টিক দিন। ঠিক আছে, আপনার ডিজিটাল রেশন কার্ড কি আছে, হ্যাঁ বা নাতে উত্তর দেবেন। যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, নাহলে না। ঠিক আছে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। তাহলে আপনি AAY বা PHH যাই হোক না কেন আপনার কার্ডের ধরন, এখানে দেখুন 6 ধরনের কার্ডের ধরন দেওয়া হয়েছে, যার মধ্যে যেটি হবে আপনার সেটিতে উল্লেখ করে দেবেন। ওকে, নেক্সট হচ্ছে, তাহলে এটা বোঝা গেল কার্ডের ধরন যেটি হবে সেটি উল্লেখ করে দেবেন। নেক্সট হচ্ছে পরিবার রেশন দোকান থেকে মাসিক রেশন আপনি তুলছেন কিনা, মানে আপনি কার্ডটি চালু রেখেছেন কিনা। রেশন কার্ড আছে কিন্তু আপনি রেশন তোলেন না, তাহলে কিন্তু এখানে না দেবেন। আর যদি আপনি রেগুলার রেশন তোলেন তাহলে সেখানে কিন্তু হ্যাঁ দিয়ে দেবেন। ঠিক আছে, এরপর হচ্ছে গ নম্বর বিভাগটিতে রয়েছে সম্পদ, আপনার অ্যাসেট, অর্থাৎ আপনার সম্পদ কি রয়েছে। সঠিক হলে টিক দিন। বাড়ির ধরন, আপনার বাড়িতে 3টি বা তার বেশি কি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ অথবা না। ধরুন আপনার নেই, তাহলে না করে দেবেন। আচ্ছা, 2 নম্বরে কি বলেছে, পারিবারিক জমির মালিকানা। যদি আপনার কোনো মালিকানা থাকে, মানে আপনার নামে যদি কোনো জমি থাকে, তাহলে আপনি সেটি জানাবেন। যদি না থাকে তাহলে না করবেন। আচ্ছা, যদি থাকে তাহলে হচ্ছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি, এগুলি থাকবে যেটি, সেটি আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, আপনার জমির কী ধরনের জমি রয়েছে সেইগুলি আপনি রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি একটি দিয়ে দেবেন। ঠিক আছে, এগুলি আপনাকে জানাতে হচ্ছে 3 নম্বর ফর্মে। এর পরের পেজটি হচ্ছে চতুর্থ পাতা। এখানে কি আছে, জমি, যানবাহন এবং স্বাস্থ্য বীমা। এই 4 নম্বর পেজটিতে আপনাকে ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে দেখুন পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। ধরুন আপনার 2 কাঠা জায়গা রয়েছে বা 1 কাঠা জায়গা রয়েছে, সেটি আপনি শতকে কনভার্ট করে নেবেন। এখানে আপনি গুগল থেকে আপনি কাঠা থেকে শতকে কনভার্ট করতে পারবেন। ধরুন বা শতকে রয়েছে, সেক্ষেত্রে কাঠাতেও কনভার্ট করা যায়। তবে আপনার ধরুন 2 কাঠা আছে, 2 কাঠা লিখবেন, দেখবেন শতকে কনভার্ট হয়ে যাবে, সেই শতকটি এখানে লিখে দেবেন। ঠিক আছে, 2 কাঠা মানে হচ্ছে 3 শতকের ওপরেই হয়, যেটি হবে সেটি আপনি এখানে লিখে দেবেন। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি। ঠিক আছে, এইখানে এগুলো এর সাথে অ্যাটাচ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, মানে কোনো প্রাইভেট গাড়ি আছে। ঠিক আছে, যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি না থাকে না লিখবেন। ঠিক আছে, যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করবেন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও উল্লেখ করতে হবে। ঠিক আছে, এখানে এই দুটি উল্লেখ করে দিতে হবে। গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন। কি আছে, 4 চাকার কোনো গাড়ি আছে, জিপ আছে বা ট্র্যাক্টর আছে, যেটি থাকবে সেটি লিখে দেবেন এবং মডেল নাম্বারও লিখে দেবেন। ঠিক আছে, 5 নম্বরে বলেছে, দেখুন পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। যদি স্বাস্থ্য বীমা থাকে তাহলে লিখবেন হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না লিখবেন। যদি হ্যাঁ থাকে মানে সরকারি বা বেসরকারি স্বাস্থ্য বীমা। ঠিক আছে, ধরুন আপনার আছে, মানে আগে স্বাস্থ্যসাথীর কার্ড আপনি ইউজ করতেন, আপনি স্বাস্থ্যসাথীর কার্ডের সুবিধা নিয়েছেন, তাহলে যদি থাকে তাহলে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। আপনার মানে স্বাস্থ্যসাথী ধরুন হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের ছিল, সরকারি বা বেসরকারি। সরকারি মানে হচ্ছে ধরুন স্বাস্থ্যসাথী কার্ড ছিল, বিমার অঙ্ক মানে 5 লক্ষ টাকা এখানে সামেশ্বর ছিল যেত, এবং প্রিমিয়াম কিছুই দিতে হতো না, 0। ঠিক আছে, সদস্য সংখ্যা মানে আপনি যেহেতু অন্নপূর্ণা যোজনার 1 নম্বর সদস্য, তাই আপনারও এই একই স্বাস্থ্যসাথী কার্ড ছিল, তার মানে সরকারি। ঠিক আছে, এখানে বিমার অঙ্ক 5 লক্ষ টাকা এবং প্রিমিয়ামের বিবরণ 0, কিছু না।
ঠিক আছে, যাই হোক এগুলো লিখে দেবেন। সদস্য সংখ্যা 2, একই ধরনের সেই সরকারি স্বাস্থ্য বিমার স্বাস্থ্যসাথী কার্ডের অন্তর্ভুক্ত যারা যারা সদস্য সংখ্যা ছিল তাদের সমস্ত নাম উল্লেখ করে দেবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আয় বা পেশা, আপনি কি ধরনের কাজ করেন বা আপনি কোন পেশার সাথে যুক্ত। 1 নম্বরে বলা হয়েছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, প্যান নাম্বার বা পিট্যাক্স কি দেন, প্যান নম্বর থাকলে প্যান নম্বর দিয়ে দেবেন, এবং যদি প্রফেশনাল ট্যাক্স, পি ট্যাক্স বলতে প্রফেশনাল ট্যাক্স যদি দেন তাহলে হ্যাঁ করবেন, আর না হলে না করবেন। ঠিক আছে, আয়কর যদি দেন তাহলে হ্যাঁ করবেন, আর যদি না দিয়ে থাকে তাহলে না করবেন। ঠিক আছে, হ্যাঁ বা নাতে উত্তর দেবেন। এইবার বলা হয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, এটা হচ্ছে যদি থাকে, মানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার প্যান নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে দেখুন প্যান নাম্বার তো থাকবেই, নাম দিয়ে দেবেন প্যান নাম্বারে যেরকম নামটি রয়েছে, যেরকম প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখেছেন ঠিক সেরকমভাবে নাম লিখবেন, ওনার প্যান নম্বর লিখবেন। ঠিক আছে, সদস্য 1 মানে আপনারও ধরুন প্যান নম্বর রয়েছে, নাম দেবেন আগে আপনার এবং আপনার প্যান নম্বরটা দিয়ে দেবেন, আর বাকি সদস্যদের যদি থাকে প্যান নম্বর তাহলে তাদের প্যান নম্বরটিও বসিয়ে দেবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা হলো 4 নম্বর ফর্ম হয়ে গেল। এরপরে 5ম নম্বর যে পেজটি রয়েছে সেখানে বলা হয়েছে কর্মসংস্থান ও শিক্ষাগত যোগ্যতা। ঠিক আছে, এখানে দেখুন কর্মসংস্থানের ধরন, আপনার পরিবারে হেড অফ দ্য ফ্যামিলি মানে আপনার হাজব্যান্ড কী ধরনের কাজ করেন, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, বেতনভোগী কর্মচারী, কী ধরনের কাজ করেন, যে কাজটি উনি করেন সেই কাজটি লিখে দেবেন। এখানে অনেকগুলি অপশান দিয়েছে, যা কাজ করেন তাই লিখবেন। ধরুন আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি হচ্ছে আংশিক সময়ের জন্য কর্মরত, পার্ট টাইম জব করেন, তাহলে তাই লিখবেন। ঠিক আছে, বা বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, এখানে হচ্ছে কর্মসংস্থানের ধরনটি আপনি উল্লেখ করে দেবেন। এবং সদস্য সংখ্যা 1 মানে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য যে না ফিল আপ করছেন, আপনি কী ধরনের কাজ করেন, আপনি যদি হোম মেকার হয়ে থাকেন তাহলে কিছু লিখতে হবে না, আর যদি আপনি কোনো কাজ করেন, হ্যাঁ আপনি ধরুন প্রাইভেট টিউশন করেন বা আংশিক সময়ের জন্য টিউশন করেন তাহলে আপনি লিখতেই পারেন পার্ট টাইম, আংশিক সময়ের জন্য কর্মরত, পার্ট টাইম জব। ঠিক আছে, তো যাই হোক এইভাবে লিখে দেবেন, এবং বাকি সদস্যরাও যদি কোনো পেশার সাথে যুক্ত থাকেন তাহলে তাদের ডিটেলসগুলিও এখানে লিখে দেবেন, আর না হলে লিখতে হবে না। 6ষ্ঠ পেজে এখানে বলা হয়েছে দেখুন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, আপনার পরিবারে কতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে তাদের সংখ্যাগুলো এখানে উল্লেখ করবেন। ঠিক আছে, আচ্ছা পরিবারের প্রধান তিনি শিক্ষিত না অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটি উল্লেখ করে দেবেন। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, এখানে যেটি উল্লেখ করবেন তার প্রমাণস্বরূপ আপনাকে সেই সার্টিফিকেটটি এখানে কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, এর সাথে অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে। এবং সদস্য 1 নম্বর, আপনি অ্যাজ এ অন্নপূর্ণা যোজনার আবেদনকারী হিসাবে আপনার আপনি শিক্ষিত না অশিক্ষিত সেটি উল্লেখ করবেন। ধরুন আপনি শিক্ষিত এবং আপনার সর্বোচ্চ যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস, তাহলে আপনি কিন্তু সেটি উল্লেখ করে দেবেন। ওকে, আর বাকি সদস্যদেরও একই রকমভাবে যদি তারা কতটা শিক্ষিত সেই হিসাবে তাদের ডিটেলসগুলি এখানে লিখে দেবেন। আচ্ছা, এরপর দেখুন এটি 6 নম্বর পেজ হয়ে গেল। এরপর হচ্ছে 7ম পেজটিতে বলা হয়েছে দেখুন 5 নম্বর কলামে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, যদি মানে কোনো পার্টি পলিটিক্সের সাথে জড়িত আছেন কি না আপনার পরিবারের কোনো সদস্য বা আপনি নিজে, তাহলে সেটি উল্লেখ করে দেবেন। ঠিক আছে, হ্যাঁ বা নাতে উল্লেখ করবেন, যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বরটিও এখানে উল্লেখ করতে হবে যদি থাকে, আর যদি না থাকে তাহলে না উল্লেখ করবেন। ঠিক আছে, এরপর নেক্সট হচ্ছে 6 নম্বর পয়েন্টটিতে দেখুন কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনার পরিবারের যে সদস্য রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি হতে পারে বা বাকি সদস্যরা হতে পারে, যে সদস্য সরকারি পেনশনভোগী সেই সদস্যের নম্বরটি লিখে দেবেন, সে 1 নম্বর সদস্য না 2 নম্বর সদস্য না 3 নম্বর সদস্য, সেই সদস্য নম্বরটি লিখে দেবেন। ঠিক আছে, আর যদি না হয় তাহলে না লিখবেন। আচ্ছা, 7 নম্বরে বলা হয়েছে কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, মানে কোনো জিএসটির আন্ডারে তিনি রয়েছেন, তার জিএসটি নাম্বার কি রয়েছে, বা এমন কোনো বিজনেস করেন যেটি জিএসটি ওনাকে পেমেন্ট করতে হয়, জিএসটি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, আর না হলে না লিখবেন। আচ্ছা, পরিবারের 8 নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে পরিবারের মোট বার্ষিক আয় টাকায়, এখানে অঙ্কে মানে মাসে যা ধরুন আয় করেন, সাপোজ আপনার পরিবারের মাসিক আয় 10,000 টাকা আর আপনার বছরের আয় 1,20,000 টাকা, তাহলে এখানে 1,20,000 টাকা আপনি কিন্তু অঙ্কে লিখে দেবেন, মানে হচ্ছে ডিজিটে 1,20,000 টাকা।
ঠিক আছে। নেক্সট হচ্ছে অন্যান্য পরিচয় নথি। সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনি আপনি বা আপনার পরিবারের প্রধান যিনি আছেন বা অন্যান্য সদস্যরা যারা আছেন তারা কি কেউ সিএএ এর আন্ডারে আবেদন করেছেন? মানে যারা শরণার্থী, মানে যারা হিন্দু শরণার্থীরা আছেন, যারা বাংলাদেশ থেকে বা থেকে এসছেন, তারা কি কোনো সিএ এর আন্ডারে আবেদন করেছেন? যদি আবেদন করে থাকেন তাহলে সেটি লিখবেন, আর যদি না করে থাকেন তাহলে নাই লিখবেন। আর আবেদন যদি করে থাকেন তাহলে আবেদন যদি হ্যাঁ হয় প্রযোজ্য নয়, যদি প্রযোজ্য নয় হয় তাহলে প্রযোজ্য নয় লিখবেন, আর যদি আবেদন করা হয়ে থাকে তাহলে আবেদন করা হয়েছে এবং আবেদন নম্বরটি লিখে দেবেন, এবং ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নম্বরটিও লিখে দেবেন। সে সদস্য 1 বা সদস্য 2 যাই হোক না কেন সেটি উল্লেখ করে দেবেন। হলো, এই হয়ে গেল 7 নম্বর পেজটি। এরপর হচ্ছে দেখুন এখানে 8 নম্বর পেজের নম্বর কলামটিতে রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড। কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি যদি থাকে তাহলে সেগুলো লিখবেন। পরিবারের প্রধানের যদি থাকে তাহলে লিখবেন, সদস্য 1-এর থাকে লিখবেন, সদস্য 2-এর থাকে লিখবেন, এবং প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ, মানে কোথা থেকে এই কার্ডটি ইস্যু করা হয়েছে সেই ডিটেলসগুলি এখানে লিখে দেবেন, এবং সাথে এর একটি কপি আপনি সাবমিট করে দেবেন। ঠিক আছে। এখানে বলা হচ্ছে 3 নম্বর পয়েন্টটিতে 8 নম্বর পেজে যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি কি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটি উল্লেখ করে দেবেন। যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে সেটি লিখবেন, হ্যাঁ হলে লিখবেন, আর না হলে প্রযোজ্য নয় লিখবেন। ঠিক, এবার দেখুন 9 নম্বর পেজ। 9 নম্বর পেজেও ওই ডিটেলসগুলি আছে এসআইআর ডিটেলসে, যেখানে কোনো পরিবারের সদস্যের নাম বাদ হয়েছে কিনা এবং ট্রাইব্যুনালে বিচারাধীন কি না সেই ডিটেলসগুলি এখানে লিখে দেবেন। 9 নম্বর পেজের 6 নম্বর কলামটিতে বলা হচ্ছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। ঠিক আছে। এখানে 1 নম্বর পয়েন্টটিতে বলা হচ্ছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, মানে আপনার পরিবারে কোনো সদস্য বিদ্যালয়ে কি পড়ছে, মানে যে সদস্য আপনার পরিবারে পড়ছে তার সেই শিশুর নাম, ধরুন 2 নম্বর যে আপনার সন্তান রয়েছে 2 নম্বর সদস্যতে, সেক্ষেত্রে আপনার শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, এইগুলো কিন্তু ডিটেলসগুলি লিখে দেবেন। সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়, স্বীকৃত মাদ্রাসা যেখানেই পড়ছে কিনা সেই ডিটেলসগুলি লিখে দেবেন, এবং বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। যদি অন্যান্য হয় আপনার উত্তর, সেক্ষেত্রে এই ব্যাপারটিকে দেখে নেবেন। নেক্সট হচ্ছে এই ডিটেলসগুলি দেখুন পরপর রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার সন্তানের টিকাকরণের বর্তমান অবস্থা, মানে শিশু যদি পরিবারে আপনার সদস্য 2, 3 নম্বর সদস্য বা 2 নম্বর সদস্য কোনো শিশু হয়ে থাকে এবং তার টিকাকরণ শুরু হয়েছে কিনা তা এবং সম্পূর্ণ হয়েছে কিনা সেটি উল্লেখ করবেন, বা টিকাকরণ করা হয়নি একদম সদ্য তাহলে সেটি উল্লেখ করবেন। যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড, আইডি বা তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, না নেওয়ার কারণ সেগুলি উল্লেখ করে দেবেন। যে আপনার হেলথ সেন্টার থেকে যে কার্ডটি দেওয়া হয় সেই কার্ডের তারিখটি উল্লেখ করে দেবেন এখানে। চাইলে ওই কার্ডটির একটি জেরক্স কপিও আপনি এখানে অ্যাটাচ করে দিতে পারেন। এরপর হচ্ছে 6 নম্বর কলামটিতে বলা হচ্ছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান পাচ্ছে নাকি পাচ্ছে না? যদি না পেয়ে থাকে তাহলে না করবেন, আর যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন। ঠিক আছে। মানে ডাইরেক্ট ট্রান্সফার, ডাইরেক্ট কোনো টাকা পাচ্ছেন না কিনা, প্রকল্পের নাম উল্লেখ করে দেবেন যদি পেয়ে থাকে, এবং আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, এটা থেকে আপনি কি নিজেকে উইথড্র করে নিতে চান, তাহলে আপনি হ্যাঁ বা নাতে উত্তর দেবেন। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করবেন, কোন প্রকল্প থেকে আপনি বেরিয়ে যেতে চান, মানে নিজেকে প্রত্যাহার করে নিতে চান সেটি লিখে দেবেন। প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সটিকে চিহ্নিত করুন, সেটা সদস্য সংখ্যা 1, 2, 3 এইভাবে করবেন। এটা গেল 11 নম্বর পেজ। এবং 12 নম্বর পেজটিতে দেখুন, 12 নম্বর পেজটিতে রয়েছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। ঠিক আছে। যদি আপনাকে এই অন্নপূর্ণা যোজনার, আপনি তো ইনফরমেশনগুলো দিলেন, এরপরেও এটা যাচাই হবে, ভেরিফাই হবে। এবার এক্ষেত্রে যদি আপনি বাদ পড়েন এই যোজনার সুবিধা থেকে, 3000 টাকা প্রত্যেক মাসে পাওয়ার থেকে বাদ যদি আপনি পড়েন, সেক্ষেত্রে আপনার অফিসার কর্তৃক আপনাকে এখানে জানিয়ে দেবে কেন আপনাকে বাদ দেওয়া হলো। এবং জ নম্বর কলামটিতে দেখুন ঘোষণা ও সম্মতি আছে,
আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য। ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং এই জিনিসটা কিন্তু অনেক ভাবনা চিন্তা করে আপনি দেখবেন এবং ভালো করে পড়ে নেবেন। আপনি এখানে কোনো ভুল ইনফরমেশন দেবেন না, সঠিক যেটি সেটিই দেবেন। কোনো বাড়িয়ে চড়িয়ে লেখার দরকার নেই। যেটি আপনার আছে বা যেটি আপনি যে সুবিধা আপনি পাচ্ছেন সরকার থেকে, সেই ইনফরমেশনগুলি আপনি কিন্তু এখানে দেবেন। সঠিক তথ্যই দেবেন। কোনো রকমভাবে মিথ্যা তথ্য আপনি কিন্তু এখানে দেবেন না বা ভুল তথ্য আপনি দেবেন না। যদি আপনি কোনো ক্ষেত্রে এই তথ্যটি না জানেন তাহলে না লিখতে পারেন, কিন্তু আপনি ভুলবশত তথ্য বা মিথ্যা তথ্য এখানে কিন্তু কোনোভাবেই দেবেন না। এবং এইটি পড়ে আপনি কিন্তু এখানে স্বাক্ষর করবেন। আপনি বাংলায় সই করুন বা ইংরেজিতে সই করুন, অথবা আপনি যদি এলটিআই হয়ে থাকেন, মানে আপনি যদি টিপসই দেন, তাহলে সেটি এখানে দেবেন। দিয়ে এটা ফর্মটি কমপ্লিট হবে। এই ফর্মটি যাচাইযোগ্য। দেখুন এই সম্মত হয়েছেন কিনা এটা টিক করবেন এবং এই ফর্মটি যাচাই করা হবে। যাচাই করার পরে আপনাকে এই সুবিধা দেওয়া হবে কি হবে না সেটা সরকার থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। দ্রষ্টব্য, এখানে যেটা মনে রাখবেন, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। মানে ধরুন আপনার 5 জনের একটি পরিবার, সেখানে আপনার ফ্যামিলিতে 3 জন সন্তান আর আপনারা 2 জন, মানে হাজব্যান্ড ওয়াইফ, সেক্ষেত্রে একটি পরিবার। তাহলে এই পরিবারের সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। মোটামুটি একটি ফর্মে 5 জন পর্যন্ত সদস্য সংখ্যাকে ইনক্লুড করা যাবে। ঠিক, আচ্ছা, এন্ড অফ ফর্ম। এরপর বলা হচ্ছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, মানে এই জায়গাটি কিন্তু সরকার, এই জায়গাটি থাকবে, এখানে আপনারা কিছু করবেন না। আপনি অ্যাপ্লিকেন্ট হিসাবে এখানে কিছু লিখবেন না। এখানে সরকার কর্তৃক এখানে ডিটেলসটি পূরণ করা হবে। অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। তো যাই হোক, আপনার থেকে এই ফর্মটি সংগ্রহ করে নেওয়া হবে সমস্ত তথ্য যাচাই করে। যিনি এই ফর্মটি ভেরিফাই করবেন তিনি এই ডিটেলসগুলো লিখে এখানে সেই সরকারি অফিসার বা সরকার কর্তৃক যে ব্যক্তি তিনি এখানে স্বাক্ষর করবেন, নাম এবং তার পদ ডেজিগনেশন দিয়ে এখানে স্বাক্ষর করার পরে সেটি অ্যাকসেপ্ট করবেন এবং আপনার ফর্মটি সাবমিট করে নেবেন। ঠিক আছে, জমা নিয়ে নেবেন। তো এই ছিল ফর্মের ডিটেলস ইনফরমেশন। সরকার থেকে বলে দেওয়া হচ্ছে 90 দিন পর্যন্ত সময় থাকবে। হ্যাঁ, তবে যতটা তাড়াতাড়ি পারবেন আপনারা যদি এই ফর্মটি ফিল আপ করে দিয়ে দিতে পারেন, তত তাড়াতাড়ি আপনি কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধাটি পাবেন। তো যাই হোক, আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার বিগত দিনে পেয়ে থাকেন তাহলে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন। আর ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেশনটি আপনাদের কাজে লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। এবং আরও আপনাদের জানিয়ে রাখি, এর পরবর্তী আপডেট আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো এই অন্নপূর্ণা ভাণ্ডার বা যে কোনো সরকারি স্কিম সম্পর্কে। ধন্যবাদ।